কৃষি কৌশল অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় রেশম চাষ। রেশম চাষ 3টি অংশে সম্পূর্ণ হয়। প্রথমত গ্রেনেচে রেশম পোকার ডিম উৎপাদন, দ্বিতীয়ত মাঠে তুঁত গাছের চাষ, তৃতীয়ত ঘরে রেশম পোকা পালন করে রেশম গুটি উৎপাদন। রেশম পোকার জীবন চক্র কয়েকটি পর্যায়ে বিভক্ত, যেমন ডিম, শুককীট বা পলু, মুখকীট বা পুত্তলি এবং মথ। রেশম কীট কেবলমাত্র পলু অবস্থায় তুঁত পাতা খেয়ে নিজেকে বাঁচাবার জন্যে তার মুখের লালা দিয়ে চারপাশে সুতার আবরণ বা গুটি তৈরি করে পুত্তলিতে রূপান্তরিত হয়। পুত্তলি আবৃত এই সুতাই রেশম সুতা। পুত্তলি আবৃত এই রেশম গুটি পরবর্তীতে গরম পানিতে সিদ্ধ করে ভেতরে রেশম পোকাকে মেরে ফেলা হয় এবং গুটি থেকে সুতা সংগ্রহ করা হয়। রেশম গুটির ভেতরে মৃত পোকা, মাছ এবং হাঁস মুরগির খাবার হিসেবে ব্যবহার করা সম্ভব। অন্যদিকে এই রেশম গুটির ভেতরের পুত্তলি থেকে যদি গ্রেনেচে ডিম উৎপাদন করতে হয়, সে গুটিগুলো রেখে দিলে ভেতরের পুত্তলি একদিনের মধ্যে গুটি কেটে প্রজাপতি হয়ে বেরিয়ে আসবে। কাটা এই গুটিগুলো মটকা কাপড় তৈরিতে ব্যবহার করা হয়। এই প্রজাপতির মিলনের ফলে পরবর্তীতে ডিম উৎপাদন হবে, যাকে পলুর ডিম বলা হয়। গ্রেনেচ বা হ্যাচারিতে উৎপাদিত পলুর ডিম গ্রাম পর্যায়ে সরবরাহ করা হয় রেশম চাষিদের মাঝে। যে এটা হচ্ছে রেশম গুটি। এই গুটিটা আমরা ড্রাই করি, অর্থাৎ শুকায় ফেলি রোদে অথবা ড্রায়ারে, এবং তার থেকে আমরা মেশিনে, আমাদের রিলিং মেশিনে এর থেকে সুতা তৈরি করি, যেটা ফাইন সিল্ক, র সিল্ক, এবং সেখান থেকে কাপড় হয়। কিন্তু এই গুটি যখন আমরা সিড হিসেবে ইউজ করব, বীজ গুটি হিসেবে, তখন এর ভেতরে যে মথটা থাকবে সেটা আমরা মেরে ফেলবো না, এবং এটা আমরা গ্রেনেচে নিয়ে আসবো এবং এটারে অত্যন্ত যত্ন সহকারে আলো, বাতাস এবং এর আর্দ্রতা, এর টেম্পারেচার ঠিক যত্ন করে আমরা রাখবো, এবং এর থেকে কেটে এটার যে গুটি মথ থেকে বেরোবে, একটা মেল এবং ফিমেল, এটা মেল এবং ফিমেল এটার যে মিলন, সেখান থেকে এটার ডিম তৈরি হবে, এটার ফিমেল ডিম দেবে। এই মেল এবং ফিমেল পেয়ারিংয়ের পরে এটারে ডিপেয়ারিং করার সময় মেলটারে আমরা বাদ দিতে পারি। এটা অত্যন্ত প্রোটিন, এটা আমাদের হাঁস মুরগিতে, মাছে খেতে পারে। ঠিক সেই রকম ডিম দেওয়া শেষ হলে আমরা এই ফিমেলটারে ক্র্যাশ করি এবং এটারে আমরা পরীক্ষা করি মাইক্রোস্কোপ টেস্টিংয়ের সাহায্যে, যে এতে কোনো রকম ডিজিজ আছে কিনা। বিশেষ করে পেব্রিন ডিজিজ, এটা অত্যন্ত মারাত্মক এবং বাংলাদেশের প্রকোপ আমাদের এই চাষ প্রায় ধ্বংসের মুখে। কিন্তু এখন যাই হোক, সরকারি নানা রকম কর্মপন্থা এবং সহযোগিতা নিয়ে এটা শেষ করা হয়েছে। তো এই ডিজিজের বিভিন্ন 4টে বিশেষ করে ক্যাটাগরি থাকে, তার মধ্যে পেব্রিনটা আমরা বেশিরভাগই এটা দেখি। এরপরে এই ডিমটা কাগজের মধ্যে পাড়ানো হয়, এটাকে বলে এগ সিড, এবং এই এগ সিডটা আমরা ওভিপোজিশন রুমে রাখি, এবং এখান থেকে বার করার পরে আমরা এটারে যদি হাইব্রিড কোনো ডিম হয় সেটারে আমরা হট ওয়াটার ট্রিটমেন্ট করি, এবং এটারে ফরমালিন ওয়াশ করার পরে সকালে এটার টেম্পারেচার নিয়ে এটা করা হয়, এবং তারপরে এটারে শুকানো হয়। এবং এই ডিমটা শুকানোর পরে আমরা যদি সঙ্গে সঙ্গে ডিস্ট্রিবিউশন করি তাহলে ভালো, আর যদি এটা না করি তাহলে আমরা এটারে ফ্রিজে টেম্পারেচার মেনটেন করে আমরা এই ডিমটারে রাখি, এবং 1 মাসের 15 থেকে 20 দিনের মধ্যে আবার এই ডিমটারে আমরা ফিল্ডে যারা এই কাজের সঙ্গে জড়িত তাদেরকে আমরা ডিস্ট্রিবিউশন করি, এবং সেখানে তারা প্রথমে এই ডিমটারে কালো পড়ার সঙ্গে সঙ্গে কালো কাপড় দিয়ে ঢেকে রাখে, ঢেকে রাখার পরে এই ডিমটা ফোটে। খুব ভালো ফলন হয়, ভালো ফলন ছিল। এটা হচ্ছে তার থেকে আরো উন্নত মানের ডিম, বুঝছেন? এটা পালন করে দেখবেন এবং আরো খুব ভালো ফল পাবেন। আমাদের দেশে গ্রেনেজ অত্যন্ত দরকার রেশম ডিম উৎপাদন কেন্দ্র, এই কারণে যে এখানে রেশম চাষের জন্য যে গাছটা, এটার সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। সুতরাং এই ডিমটা আমাদের দেশে প্রচুর পরিমাণে তৈরি করার প্রয়োজন। বাংলাদেশ সেরিকালচার বোর্ড এটা তৈরি করছে, কিন্তু এর পাশাপাশি প্রাইভেট অর্গানাইজেশন হিসেবে এই দায়িত্ব নেওয়া দরকার। এই ব্যাপারে বহু আলাপ আলোচনা হয়েছে এবং সরকার এই ব্যাপারে উৎসাহ জুগিয়েছে। আমরা আশা করি যে উন্নত ধরনের ডিম যদি চাষিরা
বসনিরা এইটা পায়, তাহলে এই চাষ অত্যন্ত সাফল্যজনকভাবে বাংলাদেশে তৈরি হবে এবং বিশেষ করে হাইলিং ভ্যারাইটির ডিম তৈরি করা দরকার। এই উদ্যোগটা আমরা এই প্রথম প্রাইভেট অর্গানাইজেশন হিসেবে আমরা এটা তৈরি করেছি। এটা 18ই মে। বগুড়া জেলার শিবগঞ্জ থানার ভাসুবিহার পূর্ব ফকিরপাড়া ভূমিহীন সমিতি। জফির উদ্দিনের আদর্শ পলুঘর। জফির উদ্দিন রেশম চাষ করেন গত 2 বছর যাবৎ। অন্যান্য কৃষিকাজের পাশাপাশি রেশম চাষ করে বাড়তি আয় করছেন তিনি। মাঠকর্মীরা রেশম ডিম সরবরাহ করেন গ্রামের রেশম চাষিদের মাঝে। ডিম থেকে পোকা ফুটে বের হওয়ার পর তুঁত গাছের কচি পাতা খুব ছোট করে কেটে ডালায় ডিমের শীটের উপর ছড়িয়ে দিতে হয়। পাতা ছড়িয়ে দেওয়ার 1 থেকে 2 ঘন্টার মধ্যে ডিমের কাগজের টোকা অথবা পালক দিয়ে সাদা কাগজে ঝাড়তে হবে। পোকা ঝাড়ার পর পালকের সাহায্যে পোকা সমানভাবে ডালায় বিছিয়ে চৌকা করে চাকি বাঁধার নিয়ম। ডিম থেকে পলু পোকা বেরিয়ে আসার পর 20 থেকে 25 দিন তুতপাতা খায়। পলু অবস্থায় 4 বার খোলস বদলায়। পলুর তৃতীয় অবস্থায় প্রথম ও দ্বিতীয় অবস্থা থেকে একটু আলাদা আবহাওয়ার প্রয়োজন হয়। এ সময় পলু ঘরের তাপমাত্রা ও আর্দ্রতার প্রয়োজন হয় যথাক্রমে 24 থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড ও 80%। এই অবস্থায় পলু থাকবে 2 থেকে 2.5 দিন এবং তুতপাতা খাবে 8 থেকে 10 বার। খোলস ছাড়তে রহায় বসে থাকবে 18 থেকে 24 ঘন্টা। চতুর্থ অবস্থায় পোকা থাকবে 3 থেকে 4 দিন। 12 থেকে 16 বার খেয়ে খোলস ছাড়তে বসে থাকবে 24 থেকে 36 ঘন্টা। এই অবস্থায় তাপমাত্রা ও আর্দ্রতার দরকার হবে 24 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 70%। পঞ্চম অবস্থা বা রোজের পলু 5 থেকে 7 দিনে খাবে 20 থেকে 28 বার। এই অবস্থায় তাপমাত্রা ও আর্দ্রতার প্রয়োজন হয় যথাক্রমে 23 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড ও 70%। আগেই বলেছি, পলু অবস্থায় রেশম কীট 4 বার খোলস বদলায়। খোলস বদলানো বা রহার সময়টি পলু পোষার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই সময় পোকা ভীষণভাবে নাজুক অবস্থায় থাকে। রহা অবস্থায় সঠিকভাবে পলুর যত্ন নেবার জন্যই জানতে হবে পোকা কিভাবে রহায় যায় ও কিভাবে খোলস ছেড়ে রহা থেকে চিয়ানে উঠে আসে। পোকা খোলস বদলানোর সময় পাতা খাওয়া বন্ধ করে নিস্তেজ হয়ে পড়ে এবং পাতা থেকে মুখ তুলে চুপচাপ থাকে। এ সময়ে গায়ের রং অনেকটা হলদে ও চকচকে, শরীরের তুলনায় মাথা ও মুখ হবে ছোট এবং কালো রঙের। আর খোলস ছাড়ার পর পলুর শরীরের চামড়া বুড়ো মানুষের মতো কোঁচকানো মনে হবে। খাবার জন্য পোকা মাথা তুলে থাকবে এবং এর মাথা পূর্বের অবস্থার চেয়ে দ্বিগুণ বড় হয়ে যায় ও কালচে রং থেকে বাদামি রঙে পরিবর্তিত হয়। শোধকলপের পর 5 থেকে 7 দিন পাতা খেয়ে পলু পোকা গুটি বানানোর জন্য তৈরি হয়। এই অবস্থায় পাকা পলুকে ডালা থেকে তুলে গুটি করার জন্য চন্দ্রকিতে দিতে হয়। সুতো করার জন্য এখনো তৈরি হয়নি এমন পোকা কখনোই চন্দ্রকিতে দেয়া উচিত নয়। এই ধরনের কাঁচা পোকা ভালো গুটি তৈরি করতে পারে না। ভালো গুটি করার সঠিক তাপমাত্রা ও আর্দ্রতা যথাক্রমে 23 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড ও 70%। চন্দ্রকিতে দেয়া এ পোকা তার লালা দিয়ে শরীরের চারপাশে আবরণ সৃষ্টি করে যে গুটি তৈরি করে তাই হচ্ছে রেশম গুটি। বগুড়া জেলার শিবগঞ্জ থানার প্রশিকা পরিচালিত রেশম চাষ প্রকল্পের সংখ্যা 62। এই 62টি প্রকল্পে পুরুষ সমিতি 46 এবং মহিলা সমিতি 99টি। এরা গত 2 বছরে 1,26,166 টাকা নিট আয় করতে সক্ষম হয়েছে রেশম চাষ করে। একটা পান হলে ভালো হতো। চন্দ্রকি দেওয়া শিখলাম, এই তো কুরুপে আমাকে 2,500-3,000 টাকা তো লাভ আলো।
এত তো খুব উন্নতি মানে হতে পারবো আমরা। এই চাষটা অতি উত্তম, আগে যা ছিল কিন্তু তার থেকে আমরা আরও পরিবর্তন হয়ে উঠলাম আর কি। 4টা করুপ যদি বছরে করতে পারি তাহলে আমরা লাভবান হতে পারবো। রেশম চাষ একটা লাভজনক একটা বিজনেস বা ব্যবসা বলা যেতে পারে, যেটা আপনাদের সামাজিক মানে বাড়ির কাজের বিভিন্ন কাজের মধ্যে দিয়ে আমরা এটা করে থাকি। অর্থাৎ এটা করতে আমাদের বাড়তি সময় কোনো প্রয়োজন হয় না। যে আপনার রেশম চাষ করতেছেন, রেশম চাষ করতে আমাদের বিভিন্ন রকম সমস্যা হয়। মেটে কলপে দু কলপে কোনো রোগ দেখা যায় না। আবার যখন রোজের পলু হয় তখন স্বল্পা দেখা যায়, স্বল্পা ধরে, স্বল্পা ধরলে বেডে থাকে না, বেড থেকে সরে সরে যায়, তখন বোঝা যায় যে এই পলু রোগ হয়েছে, তখন ওই পলুটা আমাকে ফেলে দিতে হয়। স্বল্পা রোগ পর দেখা যায় যে কালো শিরে হয়, কালো শিরে হলে পলুটা ওই ডালার ভিতরে কালো যক্ষ হয়ে যায়। যে আমার একবার স্বল্পার মহামারী হয়ে একবার ব্যামাকটি পলু আমার ফেলে দেওয়া লেগেছে, এখন আমি 4টা বসা পাইনি। আচ্ছা, রেশম চাষ করতে গেলে আমাদের বিভিন্ন রকম রোগ হয় এবং এর পূর্বেও আপনারা রোগের কথা বলেছেন, যেমন রসা, স্বল্পা, কালো শিরে, এগুলো রোগ হতে পারে এবং এগুলো হবে কারণ প্রতিটা জীবেরই কিছু না কিছু অসুখ বিসুখ আছে। তাই আমাদের এই রেশম চাষ করতে যে পলু পোকারও এগুলো রোগ আছে। তো এগুলো রোগের হওয়ার পূর্বে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। সেগুলো হলে এই যে রোগগুলো হওয়ার পূর্বে আমাদের ঘর বিশোধন করে নিতে হবে। ফরমালিন দিয়ে আমাদের ঘর বিশোধন করে নিতে হবে। ডালা, চন্দ্রকি এবং পলু পালন করতে যে সমস্ত আসবাবপত্র আছে সম্পূর্ণ বিশোধন করে নিতে হবে। আর এরপরে আমরা যে পলুগুলো ডিম ফুটিয়ে নিব ডালাতে, এগুলোকে খাবার দেওয়ার সময় আমরা বিভিন্ন সময় অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বিভিন্ন অবস্থায় বিভিন্ন রকম পাতা আছে। আমরা প্রথমে বলেছি মেটা কলপ, প্রথম কলপকে এই অবস্থায় কুশির নিচের 1 নম্বর পাতাকে খাওয়ানো যেতে পারে, 2 নম্বর পাতা দ্বিতীয় অবস্থাকে খাওয়ানো যেতে পারে, 3 নম্বর পাতা তৃতীয় অবস্থায় খাওয়ানো যেতে পারে এবং শেষে এবং চতুর্থ ও পঞ্চম অবস্থায় পলুকে আমরা শক্ত পরিপক্ক পাতা খাওয়াবো। আমরা যদি ভিজা আর্দ্রতাযুক্ত পাতা খাওয়াই দিই, শুষ্ক পাতা যদি খাওয়াই দিই, তাহলে আমাদের এগুলো রোগ আসতে পারে এবং আসবে, শিওর আসবে, কোনো এখানে আর সন্দেহ নাই। তো আপনারা যদি অত্যন্ত সতর্কতার সাথে এগুলো অর্থাৎ পাতাগুলো যদি তুলে নির্দিষ্ট সময়ে পাতা তোলা এবং তা সংরক্ষণ করে যদি পলু পোকাকে খাওয়ান, তাহলে আমরা এগুলো রোগের হাত থেকে রক্ষা পেতে পারি। আর সবচেয়ে বড় কথা যে পলু পালন করতে যে আমরা প্রথমেই বিশোধন অবশ্যই করব। তুত চাষ করে কিছু পয়সা ইনকাম করে পারি, করতে করতে আমার সংসারত এখন আল্লাহ ভালোই সহযোগিতা করছে, সুখেই এখন আল্লাহ চলাচ্ছে বা চলতে পারি। এর মধ্যে এই তুত চাষ করে আমার স্বামীর যে পেটত বেদনা আসলো, অপারেশন করে নিয়ে এসে এখন আমার স্বামী ভালো। গত বছরে 5,000 টাকা ইনকাম করছিলাম। এই বন্ধে একটি বন্ধে আয় করছি আমি 3628 টাকা। এই নিয়ে এসে সংসারে কিছু অভাব আসলো, সেটা সমাধান করছি আর আমার স্বামী ব্যবসা লাগিয়ে দিছি। আর আমি এই তুত চাষ এখনও করতে আসি। আমার পাশে আরও যে বোনগুলো আসলো তারাও এই তুত চাষ করতে লাগছে, কিন্তু তারাও এইরকমও কিছু ইনকাম করতে ধরছে।